আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত ও রিহ্যাব নির্বাচন 2026 নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম। দর্শক, একুশে বিজনেসের অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে আমরা যেহেতু আজকে আবাসন খাত নিয়ে আলোচনা করব এবং এই খাতের সাথে আপনি যুক্ত আছেন, এবং সবচেয়ে বড় একটা বিষয় যদি আমি এখানে বলি যে আবাসন খাত অর্থনীতির অন্যতম একটা চালিকা শক্তি। আমি যদি জিডিপির রেশিওটা হিসেব করি 8 থেকে 9%। তো এই খাতের বর্তমান অবস্থাটা কেমন? ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন। প্রথমেই আমি একুশের দর্শক এবং একুশে পরিবারকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এবং একুশে যেহেতু 27 বর্ষে পদার্পণ করলো, একুশে পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আবাসন খাতে যেটা এখন আমরা দেখছি, আমরা অনেক ডিফিকাল্টিস ফেস করছি এই মুহূর্তে। কারণ আপনি যদি দেখে থাকেন, আবাসন খাত কিন্তু আমাদের অন্যতম একটি চালিকা শক্তি অর্থনীতির, বাট রাইট নাও উই আর ইন আ প্রবলেম। তো আমার যেটা বিশ্বাস, সরকার যদি প্রপারলি নীতিমালাগুলো প্রণয়ন করেন, তাহলে আবাসন খাতটাকে আবারও আমরা সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দিতে পারবো। জি, এবং এই খাতের সাথে কিন্তু সংশ্লিষ্ট আরও অনেকগুলো খাত জড়িত আছে। হ্যাঁ, দ্য থিং ইজ, আপনি যদি দেখে থাকেন, এটি একটি বহুমাত্রিক অর্থনৈতিক ইকোসিস্টেম। সো আপনি রড, সিমেন্ট বলেন, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক সরঞ্জাম, আরও মিনিমাম ধরেন 2 শতাধিক আমাদের প্রোডাক্ট ইন্ডাস্ট্রি আছে যারা কিনা এই সেক্টরের সাথে ইনভলভড। তাহলে আপনি যদি দেখেন, আবাসন খাত যদি সক্রিয় থাকে, তাহলে কিন্তু অর্থনীতিতে বিশাল একটা প্রভাব পড়বে। এই জিনিসটা এখন আমরা একটু ঘাটতিতে আছি। যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু কর্মসংস্থানের, মানে বর্তমান সরকার যেহেতু কর্মসংস্থানের বিষয়ে বেশ ভালো জোর দিচ্ছেন, সেক্ষেত্রে এই সেক্টরটা যদি হচ্ছে ইমপ্রুভ হয়, তাহলে তো কর্মসংস্থানেরও একটা সুযোগ তৈরি হবে। ডেফিনেটলি, কারণ কর্মসংস্থানের একটা বিশাল প্রভাব পড়ে এই সেক্টরটাতে। আপনি যদি দেখে থাকেন, বিভিন্ন লেবার থেকে শুরু করে তারপর আমাদের যারা কাজ করছে এখানে, নিট লেভেল থেকে দেন স্থপতি যারা আছেন, সকলে কিন্তু এই সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই সেক্টরটা যদি মানে সক্রিয় রাখতে চাই এবং ভালোভাবে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, এটাকে আমাদেরকে সক্রিয় রাখতে হবে সুন্দরভাবে। এবং এই ক্ষেত্রে সরকারের মানে প্রপার একটা নীতিমালা আমাদের দরকার। আমি যদি সেই নীতিমালা বিষয়ে একটু জানতে চাই, যে কি ধরনের নীতিমালা হলে এই সেক্টরটাকে ঢেলে সাজানো যায়? সেটা আপনি প্রথমে আমি বলতে চাচ্ছি যে রেজিস্ট্রেশন ফি যেটা আমাদের ধরা আছে, সেটা যাতে আইন অনুযায়ী এবং যতটুকু মিনিমাইজ করা যায়, তাহলে হয়তোবা এই সেক্টরটাতে ক্রেতারা আছেন তারা মানে ক্রয় করতে আগ্রহী হবেন। কারণ এই কর এবং এই রেজিস্ট্রেশন ফির জন্য কিন্তু অনেকে নিরুৎসাহিত হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তাদের একটু মাথায় রাখা উচিত আমার মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে হাউস লোন নিয়ে, হাউস লোন, তারপরে হচ্ছে এই যে লোন পেতে একটা মানে মোটামুটি একটা হ্যাসেলের বিষয় থাকে। তো এই জায়গাগুলোতে আপনাদের হচ্ছে কিছু দাবি ছিল, সেটা নিয়ে যদি একটু বলতেন। রিয়েল এস্টেট আসলে বর্তমান প্রেক্ষাপটে যদি দেখে থাকেন, আমরা কিন্তু ভাবে লোন পাচ্ছি না। আর লোন ছাড়া একটা প্রজেক্ট বাস্তবায়ন করা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস। কারণ এখানে অনেকগুলো আপনি দ্রব্যমূল্য যদি দেখেন, সেটাও লাগামহীনভাবে বেড়ে গিয়েছিল। সেটা যাতে একটু স্থির হয় এবং এই জিনিসগুলো যদি প্রপারলি মেনটেন করা যায়, তাহলে কিন্তু প্রজেক্টগুলো আমরা টাইমলি হ্যান্ড ওভার করতে পারবো। সো লোনটা মাস্ট নিডেড আমাদের এই সেক্টরটাকে আপ করার জন্যে। আরেকটা বিষয় ক্রেতাদের উদ্দেশ্যে, ক্রেতারা যেটা দেখছেন, ধরেন নিম্নবিত্ত আছে, মধ্যবিত্ত যারা আছেন, তারা কিন্তু ফ্ল্যাট ক্রয় করতে চায়, বাট ডিউ টু হাই প্রাইস তারা কিন্তু কিনতে পারছে না, এই ডিজায়ারটা তাদের পরিপূর্ণ হচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি স্বল্প সুদে আমরা যদি একটা লং টাইম একটা করতে পারি, ঋণের ব্যবস্থা করতে পারি, হোম লোন যেটা, সেক্ষেত্রে হয়তো বা এই লেভেলে যারা আছেন তারা সুন্দর ফ্ল্যাট ডিজায়ার করতে পারবে এবং অ্যাফোর্ড করতে পারবে ইনশাল্লাহ। যে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যে অনেক সময় দেখা যায় এই যে প্রবাসীদের রেমিটেন্সটা, এটা কিন্তু অর্থনীতির জন্য হচ্ছে অনেক বড় একটা চালিকা শক্তি। এবং এই মুহূর্তে যদি আমি বলি যে অর্থনীতির প্রত্যেকটা ইন্ডেক্স নেগেটিভ থাকলেও যে এই যে রেমিটেন্স, শুধুমাত্র একটা ইন্ডেক্স কিন্তু পজিটিভ রয়েছে। তো সেই জায়গা থেকে আসলে এই যে প্রবাসীদের প্লট এবং ফ্ল্যাট কেনার জন্য বিশেষ কোনো সুবিধার মানে ব্যবস্থা আসলে রাখা উচিত কিনা, মানে তাদের জন্য আসলে কি করা উচিত? অবশ্যই রাখা উচিত, কারণ প্রবাসীদের একটা বিশাল অ্যামাউন্ট কিন্তু আমাদের এখানে যোগ হচ্ছে, যেটা অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। এটা কিন্তু আসলে পজিটিভ ওয়েতেই আছে, কিন্তু প্রবাসীরা কিন্তু একটা সময় যেটা হলো অনেক বছর বাইরে থাকে, দেশে কিছু করতে চায়, একটা ফ্ল্যাট হলেও একটা বাড়ি হলেও করতে চায় তারা,
বাট ডিউ টু প্রপার হ্যান্ডেলিং, ধরেন করের বিষয় থাকে, রেজিস্ট্রেশনের যে সুবিধাগুলো ওরা পাচ্ছে না, যার কারণে তারা এখানে ইন্টারেস্টেড হতে পারতেছে না। সো এই জিনিসগুলো যদি সরকারের পক্ষ থেকে তাদেরকে হেল্প করা হয়, একটা নীতি প্রণয়ন করা হয় যে হ্যাঁ এই রেজিস্ট্রেশনের এই সুবিধাগুলো তারা পাবে এবং কর কীভাবে দেওয়ার সিস্টেমগুলো সেগুলো একদম স্পষ্টভাবে যদি বলে, তাহলে প্রবাসীদের এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের এই খাতে ঢুকবে। দ্যাট ইজ গোনা হেল্প আস সো মাচ। আরেকটা বিষয় নিয়ে যদি একটু কথা বলি যে এখন কিন্তু এই যে ফ্ল্যাটটা আসলে এটা বিলাসিতা না, এটা আসলে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। ঢাকা শহরে হচ্ছে বেঁচে থাকার জন্য একটু জায়গা আসলে দরকার। সেক্ষেত্রে মধ্যবিত্তরা হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে এই জায়গাটাতে। তো তাদের জন্য আসলে কি ধরনের তারা যাতে হচ্ছে ফ্ল্যাট কিনতে এটা অ্যাফোর্ডেবল হয়, সে ধরনের কি ধরনের ব্যবস্থা থাকা উচিত? সেটা তো একটু বললাম, যেটা হ্যাঁ বলছিলাম যে নিম্নবিত্ত বলেন মধ্যবিত্ত বলেন সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা বাড়ি, একটা ফ্ল্যাট হোক, মানে থাকার একটা জায়গা যেখানে তারা মানে শান্তিতে থাকতে পারবে। সো এইটার জন্য যেটা লাগবে যে হোম লোন, যেটা বললাম আমি, অ্যাফোর্ডেবল একটা হাউজিং, যেটা ওই লোনটা যদি আমরা ক্রিয়েট করাতে পারি এবং এটা যাতে একটু দীর্ঘমেয়াদী হয়, স্বল্প সুদে হয়, তাহলে কিন্তু তারা অ্যাফোর্ড করতে পারবে। আবার আপনি যদি কন্ট্রাস্টে আরেকটা দেখেন, ডেভেলপারের ক্ষেত্রে আমরা কিন্তু হাই প্রাইস দিতে চাই না, আমরা চাই স্বল্প মূল্যে সুন্দর একটা ফ্ল্যাট যাতে আমাদের ক্লায়েন্টকে উপহার দিতে পারি। কিন্তু আমরা বাধ্য হচ্ছিলাম কেন? ডিউ টু হাই প্রাইস অফ আওয়ার ম্যাটেরিয়ালস। তো এই প্রাইসগুলো যদি আমরা একটা ইসের মধ্যে, একটা গণ্ডির মধ্যে আনতে পারি যে রড, সিমেন্ট, এটা কিন্তু অনেক হাই প্রাইসে ছিল এবং আছে, তো এই জিনিসগুলো যাতে প্রপারলি মেনটেন হয়, প্রাইস কিন্তু অনেক হাই। তো এই প্রাইসগুলো হাইয়ের কারণে কিন্তু আমার ফ্ল্যাটের প্রাইসও বেড়ে যাচ্ছে, যার কারণে ক্রেতা কমে যাচ্ছে। এবং এই রিজনে কিন্তু আমাদের এই খাতটা এখন একদম ধস নেমে আছে, কোনো কেনা বেচা নাই বললেই চলে। তো ইনশাল্লাহ আগামী তো বাজেট আসতেছে, অনেক কিছু হবে। সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই সেক্টরটাকে যাতে সক্রিয় রাখা যায়, যা যা নীতিমালা প্রণয়ন করা দরকার অ্যাজ এ ডেভেলপার যাতে আমরা প্রোটেক্টভাবে করতে পারি এবং যারা কিনা ক্রেতা আছে তাদের স্বার্থ যাতে আমরা রাখতে পারি, সেটাও আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফ্ল্যাটটা কেনার পরে একটা রেজিস্ট্রেশন খরচ থাকে, সেটাও কিন্তু অনেক বেশি, তো হাই অনেক, জি অনেক বেশি। তো আরেকটা বিষয় যেটা আমি শুরুতেই কিছুক্ষণ আগে জানতে চাচ্ছিলাম যে কর্মসংস্থান বিষয়। এই যে কর্মসংস্থান, এই খাতটাকে আসলে কিভাবে ঢেলে সাজালে কর্মসংস্থান আরো বাড়বে? কর্মসংস্থান বাড়বে যদি আমাদের প্রজেক্ট বাড়বে। আমরা তো এখন প্রজেক্ট এভাবে নিতে পারছি না ডিউ টু ল্যান্ড ওনারের কিছু ডিজায়ার থাকে, প্লাস আমাদের ড্যাপের কিছু সমস্যা ছিল, আছে, কিছুটা সংশোধন হয়েছে, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম ওটা এখনও কমপ্লিটলি আমরা পাইনি। কারণ আমরা যদি ভার্টিক্যালি আপ না হই, না বাড়তে পারি, আমরা তো কাজ করতে পারবো না এই সেক্টরটাতে। তো এই কারণে ড্যাপের যেতটুকু সংশোধন হয়েছে আরও কিছু সংশোধন করা দরকার, যেটা অলরেডি রিহ্যাবের পক্ষ থেকে আমরা কিন্তু গৃহ মন্ত্রণালয়ে আবেদন করেছি। ইটস অন প্রসেস। তো ইনশাল্লাহ আই হোপ একটা বেটার সলিউশন আসবে যাতে করে আমরা এই প্রজেক্ট বাড়াতে পারি। প্রজেক্ট বাড়লেই কর্মসংস্থান বাড়বে। এই যে ড্যাপ নিয়ে হচ্ছে, ড্যাপের নীতিমালা বা এগুলো নিয়ে নগর পরিকল্পনা, এগুলো অনেক সময় কিন্তু বাস্তবসম্মত নয় এবং বিভিন্ন সময় এটা নিয়ে কিন্তু কথাও হচ্ছে। এই এরিয়ার ডিটেল এরিয়া প্ল্যানিংয়ে হচ্ছে বাধাটা কোথায় আসলে? বাধা যেটা বলতে চাচ্ছি যে আমাদের ফারের কিছু প্রবলেম আমরা দেখছি, দেন ভার্টিক্যালি আমরা উঠতে পারছি না। ভার্টিক্যালি যদি না আপ হই আমরা তো সেল করতে পারবো না বা প্রপার ওয়েতে আমরা এটাকে কাজে লাগাতে পারছি না। আপনার ফারের যেটা আছে সেটাতে আমাদের প্রবলেম হচ্ছে। তো সব কিছু মিলে ড্যাপটা আরেকটু সংশোধন হলে আমরা প্রজেক্ট বাড়াতে পারবো। প্রজেক্ট বাড়লে কর্মসংস্থান বাড়বে। এখানে ইনভলভ আছে ইঞ্জিনিয়ার্স, তারপর আপনাদের আর্কিটেকচার, সবাই কিন্তু ইনভলভড এবং ডিপেন্ডেন্ট এই সেক্টরটাতে। তো এই সেক্টরটা যদি সক্রিয় থাকে এরাও কিন্তু কাজের একটা জায়গা করে নিতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র যেটা বললেন আপনি, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট বা এটা রাজমিস্ত্রি থেকে শুরু করে একেবারে রুট লেভেল থেকে শুরু করে হচ্ছে সব লেভেলের হচ্ছে কর্মসংস্থান তৈরি হতে পারে। সেক্ষেত্রে আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই যে ঢাকা যেহেতু একটু ঘনবসতিপূর্ণ একটা শহর এবং রাজধানীর আশপাশে স্যাটেলাইট সিটি গড়ে তোলার সময় এসেছে কিনা, এ বিষয়ে কি বলবেন? সময় তো এসেছে, কারণ আপনি যদি দেখেন একটা বাসা থেকে অফিস আসতে গেলে আপনাদের অনেক সময় লেগে যায়। ওই জায়গাতে পৌঁছাতে গেলে দেখা যাচ্ছে রাস্তায় আমাদের টাইম চলে যাচ্ছে। তার মানে আমাদের বসতি অনেক বেড়ে গেছে, যানজট বেড়ে গেছে। দ্যাট মিনস উই নিড আ স্যাটেলাইট সিটি রাইট নাও। তো এটার ক্ষেত্রে ঢাকার পাশেই হোক, সুন্দর একটা সিটির মতো করে, স্যাটেলাইট সিটির মতো করে, সেখানে প্রপার রেল যোগাযোগ এবং বসবাসযোগ্য যাতে হয়,
প্রপার হসপিটাল, স্কুল, কলেজ সব থাকতে হবে সেখানে, তাহলে মানুষ সেখানে থাকতে মানে ইচ্ছুক হবে। কারণ এছাড়া তো আমরা ঢাকায় কেন আসি? সব ফ্যাসিলিটিসের জন্য, রাইট? উই আর গেটিং এভরিথিং ইন হিয়ার। হসপিটাল সিস্টেম থেকে শুরু করে কর্মক্ষেত্র সব ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। তো ঢাকার পাশে যদি এরকম একটা সিটি করতে পারি আমরা, তাহলে কিন্তু এই ঢাকার এই চাপটা কিন্তু কমে যাবে, যানজটও কমে যাবে সাথে। জি, আমরা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আবার আলোচনায় ফিরবো, তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে আবাসন খাত ও রিহাব নির্বাচন 2026 নিয়ে আমরা কথা বলছিলাম টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনুবা মাহবুব সালামের সঙ্গে। প্রিয় দর্শক, 21 বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব। বিরতির আগে আমরা এই খাত নিয়ে অনেক বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, কিন্তু একটা বিষয় আসলে আলোচনা না করলেই নয়, যেহেতু সামনে বাজেট আসছে এবং বাজেট নিয়ে আপনাদেরও একটা প্রত্যাশা থাকে, যেহেতু এই খাতের সাথে আপনি যুক্ত আছেন। তো সে বিষয়ে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের একটা সুযোগ চাওয়া হয়েছে রিহাবের পক্ষ থেকে, একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। বাজেটে তো আমাদের আসলে অনেক প্রত্যাশা আছে যে আমরা একটা ভালো একটা বাজেট পেতে যাচ্ছি। সেটা হচ্ছে অলরেডি রিহ্যাব থেকে আমরা অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যে অপ্রদর্শিত টাকাগুলো যাতে এই খাতে দেওয়া হয়, তাহলে আমরাও লাভবান হব এবং যেগুলো অপ্রদর্শিত আছে জিডিপিতে একটা প্রভাব পড়বে। প্লাস বাজেটে আমার প্রত্যাশা হচ্ছে যে এই যে রেজিস্ট্রেশন ফি ইজ ভেরি মাচ হাই, যাতে এটাতে একটু নিয়ম মেনে কিছুটা কমানো যায় কিনা সেইভাবে যাতে তারা কাজ করেন। আর আরেকটা বিষয় আমাদের খুব প্রবলেম হয়, ডেভেলপার যারা আছি আমরা কোম্পানিজ, প্ল্যান পাস এবং এই সব কিছু নিয়ে অনেক টাইমের একটা বিষয় কাজ করে। ধরেন আমাদের ডিজিটালাইজেশনটা নাই, ইট হ্যাজ টু বি ডিজিটালাইজেশন অ্যান্ড টাইম লিমিট নিয়ে যাতে জিনিসগুলো প্রণয়ন করা যায়, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, নাহলে প্রকল্পগুলো ঝুলে যায়। কর কাঠামোটা নিয়ে আসলে আপনারা কি বলতে চাচ্ছেন? কর কাঠামো নিয়ে কিন্তু অনেকদিন ধরেই আসলে আলোচনা সমালোচনা চলছে এবং অনেক বেশি প্রত্যাশাও ছিল, এক্সপেকটেশন ছিল এটা, তো সেটা নিয়ে কি বলতে চাচ্ছেন? কর কাঠামো নিয়ে তো অনেকদিন ধরে আমরা কথা বলে আসছিলাম, যেটা এখন পর্যন্ত আসলে সলভ হয়নি। তো এটা যাতে আমাদের যিনি সরকার আছেন, সরকার পক্ষ থেকে যাতে প্রপারলি হ্যান্ডেল করে বিষয়গুলো নিয়ে, রেজিস্ট্রেশন ফি হোক, কর কাঠামো হোক, প্রপার ওয়েতে যাতে আমরা বিজনেসটা চালিয়ে যেতে পারি, নাহলে তো আমরাও তো পড়ে যাচ্ছি। আসলে এই আবাসন খাতটা কিন্তু এখন নাই বললেই চলে, একদম ধসের দিকে। এটাকে উঠাতে গেলে এই জিনিসগুলো, নির্মাণ সামগ্রীর দাম তো লাগামহীন, ইট হ্যাজ টু বি রিডিউস ফর আস অ্যান্ড ফর দি ক্লায়েন্টস। কারণ আমরা যদি প্রপার ওয়েতে ভালো মানের মান যদি চান, আপনি ভালো মানের কিনতে গেলে এরকম হাই প্রাইসেই কিনতে হচ্ছে আমাদের। আমরা তো ভালো মানের প্রোডাক্টই আমরা ক্লায়েন্টদেরকে দিব, উই আর কমিটেড টু ডু দিস। এটা আমাদের করতে গেলে তখন ফ্ল্যাটের প্রাইসও বেড়ে যাচ্ছে, যাতে এই সব কিছু একটু নজরে রাখে সরকার। জি, প্রত্যাশা থাকছে আমাদেরও যে এই খাতের বিষয়ে শুধুমাত্র জাতীয় স্বার্থে হলেও হচ্ছে এই খাতের দিকে নজর দেওয়া উচিত। এবার আসবো একটু নির্বাচন প্রসঙ্গে। আসছে 18 এপ্রিল রিহ্যাবের পরিচালনা পরিষদের নির্বাচন, এবং যেটা আমরা জানি যে আপনি নিজেও সেখানে প্রার্থী, তো এ বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আসলে দিস দ্য ফার্স্ট টাইম আই এম পার্টিসিপেটিং ইন দিস ইলেকশন, একদমই প্রথম, এবং আমি পার্টিসিপেট করছি আমাদের আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে। আপনি যদি জেনে থাকেন 2024 সালের নির্বাচন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছিল এবং রিহ্যাবে গণতন্ত্র ব্যাক করেছিল এই ঐক্য পরিষদ থেকেই। কারণ রিহ্যাবে কিন্তু অনেক বছর নির্বাচন হয়নি, যার কারণে কিন্তু অনেক কিছু আমরা ফেস করেছি, প্রবলেম ফেস করেছি, বাট এই ঐক্য পরিষদের মাধ্যমে কিন্তু গণতন্ত্র ব্যাক করে, যার কারণে কিন্তু আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দিস প্যানেল। কারণ আমাদের সাথে গণতন্ত্র দরকার, একটা দেশের যেমন গণতন্ত্র দরকার, প্রতিটা প্রতিষ্ঠানেও কিন্তু গণতন্ত্র বাস্তবায়ন হওয়া উচিত। তো এই কারণে এই প্যানেল থেকে পার্টিসিপেট করছি এবার ইনশাল্লাহ। জি, এবং গত সরকারের সময়, শেখ হাসিনার সময় কিন্তু গত 15 বছরে এই রিহ্যাবের কোনো ইলেকশন হয়নি, যেখানে শুধুমাত্র সিলেকশন হয়েছে। তো অনেক দিন পরে আসলে একটা ইলেকশন আসছে এই খাতে, তো সেক্ষেত্রে হচ্ছে প্রত্যাশা বা একটা আলাদা একটা এক্সাইটমেন্ট রয়েছে এই খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলেরই। আরেকটা বিষয় যদি একটু বলতেন যে আপনি আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদকে কেন বেছে নিয়েছেন এই খাতকে রিপ্রেজেন্ট করার জন্য? হ্যাঁ, সেটা তো বললাম, কারণ গণতন্ত্র আমাদের দরকার, ডেমোক্রেটিক আমরা বিশ্বাস করি। সো দ্য থিং ইজ 24-এ তো নির্বাচন হলো, ওই আমলেই হলো, কিন্তু ওই ফ্যাসিস্ট রেজিমের সময় হলো, তখন কিন্তু গণতন্ত্র ব্যাক করেছে এই ঐক্য পরিষদের মাধ্যমেই। দে ফট আ লট ফর দিস ডেমোক্রেসি। সো ওই কারণে আমাদের হচ্ছে গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বাংলাদেশকে ভালোবাসি।
এই কারণে এই ঐক্য পরিষদকে আমার বেছে নেওয়ার রিজন একটাই, যে তারা গণতন্ত্রে বিশ্বাসী এবং এটা বাস্তবায়ন থাকবে ইনশাল্লাহ। এবং তারা কিন্তু বিগত সময়গুলোতে ভালো ভালো কাজ করেছে এবং কিছু কাজ আমাদের পাইপলাইনে আছে, যেটা আমরা ইনশাল্লাহ যদি জয়যুক্ত হই বাস্তবায়ন করব এই সবাই মিলে। মেম্বার যারা আছেন, ক্রেতা বিক্রেতা, প্লট যারা কিনবেন বা এই খাতের উদ্যোক্তা যারা আছেন, তো তাদের জন্য হচ্ছে তাদেরকে নিয়ে পরবর্তীতে যদি আপনারা বিজয়ী হন, তাদের জন্য আপনাদের পরিকল্পনা কেমন থাকবে? তাদেরকে নিয়েই তো আসলে সব পরিকল্পনা, কারণ বিজয়ী যদি হই তাদেরকে সাথে নিয়ে কাজ করব। তাদের যা যা প্রবলেমস আছে, যেটা আমি ইতিমধ্যেই বললাম, তারা প্রবলেম ফেস করছে প্ল্যান পাস নিয়ে, রেজিস্ট্রেশন ফি নিয়ে, কর নিয়ে, তো এটা নিয়ে অলরেডি আমরা কাজ করছি এবং জয়যুক্ত হলে অবশ্যই এটাতে এমফাসাইজ করব, যাতে করে এই জিনিসগুলো আমরা সলভ করে আমাদের রিহ্যাব সদস্য যারা আছে, রিয়েল এস্টেট কোম্পানি যারা আছেন, তাদেরকে আমরা সহায়তা করতে পারি পূর্ণতাভাবে। এবং এই নির্বাচনে যারা ভোটার আছেন, যেহেতু আপনি একজন প্রার্থী এবং আপনার প্যানেলকে ভোট দেওয়ার জন্য তাদেরকে আসলে কি বলবেন, বা কোন বিষয়গুলো দেখে তারা আপনাদের প্যানেলকে পছন্দ করে নেবে? মূলত আমরা তো এটা রানিং, আমাদের প্যানেলটা ছিল আমাদের প্রেসিডেন্ট যিনি মেনটি ওয়াহিদুজ্জামান সাহেব, তার নেতৃত্বেই কিন্তু এই প্যানেলটি এ পর্যন্ত গত 2 বছর কাজ করেছে এবং সবাই আশাবাদী তার নেতৃত্বে আগামীতেও ভালো কাজ হবে। আমরা ইতিমধ্যে অনেক কিছু বিষয় নিয়ে, লোন নিয়ে কাজ করেছি, যেটা অনেক কিছু পাইপলাইনে, যেটা বললাম আপনাকে। যদি আমরা জয়যুক্ত হই, ভোটারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অবশ্যই ভালো কোনো কাজ আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ, যদি আমরা একসাথে এক হয়ে কাজ করতে পারি। একতা খুবই দরকার এখানে। একদম ছোট্ট করে জানতে চাইবো, যেহেতু আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে আগামী 5 বছরে এই খাতকে কোথায় দেখতে চাচ্ছেন? আগামী 5 বছরে আসলে যেটা হয়, সরকার কিন্তু অনেক চ্যালেঞ্জ নিয়ে এখানে এসেছেন এবং এই সবগুলো চ্যালেঞ্জের মধ্যে এই আবাসন খাতটাকে উঠিয়ে নেওয়া এবং আরও ভালো দিকে নেওয়ার একটা চ্যালেঞ্জ কিন্তু তার মধ্যে আছে। তো এটা যদি আমরা 5 বছরে, আমি এই আবাসন খাতটাকে অনেক ভালো একটা পজিশনে দেখতে চাই। এই কারণে কিন্তু সরকারের কাছে বিনীত আবেদন বলতে পারেন, যাতে তারা প্রপার নীতিমালা দিয়ে এই কাজগুলো আমাদেরকে সুযোগ করে দেয়, সহজ করে দেয়, যাতে আমরা প্রকল্প বাড়াতে পারি, কর্মসংস্থান বাড়াতে পারি এবং সবাই যাতে এখানে একটা লাভবান হতে পারে, ক্রেতা থেকে শুরু করে বিক্রেতা, সবাই যাতে আমরা সুন্দরভাবে এই প্রকল্পগুলো নিয়ে আমরা কাজ আগায় যেতে পারি। যে আমরাও আসলে প্রত্যাশা সেরকমই করছি, যে এই খাতকে এগিয়ে নিতে হলে অবশ্যই সরকারের সহযোগিতা বলেন, সেটা অবশ্যই দরকার। সরকারের সহযোগিতা ছাড়া কখনোই আসলে একটা সেক্টর আগাতে পারে না। আপনি, আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকলো, সেই সাথে আপনার প্যানেলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একুশের দর্শকদের। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের আবাসন খাত ও রিহ্যাব নির্বাচন 2026 নিয়ে আমরা কথা বলছিলাম টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনুবা মাহবুব সালামের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।